আমাকে যদি তোমার এতই ভয়, গুলি করে মেরে দাও না, সব শান্তি হয়ে যাবে। তাও হবে না, আমি যা তৈরি করে রেখেছি না, টুকটুক করে লজেন্সের মতো খাওয়াবে। একটু একটু করে খাবে আর টক ঝাল মিষ্টির স্বাদ বহন করবে। একটু একটু করে দেখবে আর লুচির মতো ফুলবে আর বেগুনের মতো জ্বলবে। ভাবুন, নিজেই বলছেন যে আমাকে মেরেও শান্তি পাবেন না, মানে এমন এমন চকলেট আমি তৈরি করেছি যে চকলেট খাবেন আর টক ঝাল মিষ্টি লাগবে। অর্থাৎ সুপ্রিম কোর্টকে আমি আমার বাড়ির উঠুন ভেবে নিয়েছি, তাই যাই সমস্যা হবে, পেটে ব্যথা হলেও আমি সুপ্রিম কোর্টেই দৌড়াবো। সুপ্রিম কোর্ট থেকে মন্তব্য আসছে যে সুপ্রিম কোর্টকে এখন রাজনৈতিক চত্বর বানিয়ে নেওয়া হয়েছে, তাতেও লজ্জা নেই। কত মারাত্মক কাজ করেছে রাজ্য সরকার ভেবে আপনাদের অবাক লাগবে। এনআইএ তদন্তে বিরোধিতায় রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দরজায় হাজির যে এনআইএ যেন বেলডাঙ্গা মামলায় তদন্ত না করে, ইমিডিয়েটলি স্থগিত আদেশ দেওয়া হোক। সেই কারণে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে এবং সেখান থেকে ঘাড় ধাক্কা খেয়ে ফুটবলের মতো তাড়িয়ে দেওয়া হলো রাজ্য সরকারকে এবং বলা হলো যে হাইকোর্টেই মামলাটি থাকবে আর এনআইএ তদন্ত তো হবেই হবে। কিন্তু আমি অবাক যে রাজ্য সরকার কিভাবে এটা করতে পারে, মানে দেশ বিরোধী কার্যকলাপে কেন বারবার চলে যাচ্ছে। কেন প্রশ্ন উঠছে যে রাজ্য সরকার আদৌ কি তার মানে মেন্টালিটি ঠিক আছে নাকি মেন্টাল কন্ডিশনের সমস্যা হয়ে গেছে। কারণ জানিয়ে দিই আপনাদেরকে, বেলডাঙ্গার 28 জানুয়ারি এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল কেন্দ্র সরকারের দিক থেকে। বেলডাঙ্গাতে এনআইএ তদন্ত স্টার্ট হয়, আপনারা জানেন। বেলডাঙ্গার ঘটনা আপনারা কেউ ভোলেননি, পরিযায়ী শ্রমিককে নিয়ে যেভাবে মৃত্যু ঘটেছে ঝাড়খণ্ডে, যেটা কিন্তু মৃত্যু ছিল, সুইসাইড ছিল পরে জানা গেছে, সেটাকে নিয়ে দুদিন ধরে বেলডাঙ্গা উত্তপ্ত অবস্থায় ছিল। শুধু তাই নয়, গাড়ি ভাঙচুর করা হয়েছে, পুলিশ অকেজো ছিল, পুলিশ নিষ্ক্রিয় ছিল, মানুষজনের সাধারণ জীবনযাপন ব্যাহত হয়েছে। তার থেকে বড় কথা হচ্ছে অ্যাম্বুলেন্স ভাঙা হয়েছে, আগুন লাগানো হয়েছে, মিডিয়া তার উপর পর্যন্ত অ্যাটাক করা হয়েছে। তাই এনআইএ তদন্তে নামার পর, এনআইএ এমন একটা কঠিন সংস্থা, আমি আপনাদেরকে বারবার বলেছিলাম যে সংস্থা ইউএপিএ মামলা দায়ের করেছে, যে মামলায় জামিন নেওয়া ভয়ঙ্কর, মানে ভয়ঙ্কর পানিশমেন্টের দিকে যাচ্ছিল। বেলডাঙ্গা অশান্তি যারা করেছে তাদের বিপদের শেষ ছিল না। এই এনআইএ দিল্লি দাঙ্গা মামলাতে এখনো পর্যন্ত আসামিরা বেল নেওয়ার জন্য দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, কিন্তু বেল পাচ্ছে না, কারণ এনআইএ তদন্ত ভয়ঙ্কর তদন্ত। এবার যে কাণ্ড ঘটানো হয়েছে বেলডাঙ্গাতে, সেটা তো দেশদ্রোহিতার থেকে কোনো অংশে কম না। রেল লাইন উখড়ে দিচ্ছে, রেল লাইনের যে সমস্ত সিগন্যাল পোস্ট রয়েছে সেগুলোকে ভেঙে দিচ্ছে, ট্রেনে পাথর ছুটছে। তো এগুলো তো দেশের সম্পত্তি নষ্ট করা, সেটা করার অধিকার তো কারণ নেই। তো সেই কারণে এনআইএ তদন্ত স্টার্ট করা হয়, কারণ অপরাধীদেরকে যদি আমরা শাস্তি না দিতে পারি তো অপরাধ করার যে মনোবল সেটা আরো বেশি দৃঢ় হয়। সেই কারণেই এনআইএ তদন্ত দেওয়া। আর রাজ্য সরকার, আপনার ভূমিকা এই, রাজ্য সরকারের ভূমিকা হচ্ছে যে সুপ্রিম কোর্টে চলে গেছিলেন যে ইমিডিয়েটলি এনআইএ অর্ডার যেন স্থগিত আদেশ দেওয়া হয়, এনআইএ যেন তদন্ত না করে, সেই কারণে ইমিডিয়েটলি স্থগিত আদেশ দিতে হবে। তো বিচারপতি জয়মাল্য বাগচি ঘাড় ধাক্কা তো দিয়েছেন, তার পাশাপাশি নির্দেশ দিয়েছেন রাজ্য সরকারকে যে রাজ্য তথ্য সরবরাহ করবে, তার স্পষ্ট নির্দেশ দেওয়া হলো। অর্থাৎ তদন্তের সাপেক্ষে যা তথ্য প্রয়োজন তা রাজ্যকে দিতে হবে, রাজ্যকে কোঅপারেট করতে হবে। কারণ বেলডাঙ্গাতে সাধারণ মানুষের জীবনযাপন ব্যাহত হয়েছে, অর্থনৈতিক নিরাপত্তার প্রশ্ন তোলে, এই বিষয় অস্বীকার করা যায় না। তাই রাজ্যকে কোঅপারেট করতে হবে। তার মানে তো বুঝে গেলেন না, রাজ্য কোঅপারেট করছে না। রাজ্যের পরিস্থিতি কি, রাজ্যের অবস্থা কি, রাজ্য একদম এনআইএ তদন্ত চাইছে না। আর এটা আরো বেশি ক্লিয়ার হয়ে গেল, আমি জানিয়ে দিই আপনাদেরকে, বৃহস্পতিবার কলকাতায় নগর দায়রা আদালতে ছিল শুনানি। সেখানে এনআইএ এর আইনজীবী যা যা জানিয়েছেন তা আপনারা যদি শোনেন না তো আপনাদের মাথাটি গরম হয়ে যাবে, আর ভয়ঙ্কর গরম হয়ে যাবে। জানানো হয়েছে এনআইএ এর আইনজীবীর দিক থেকে যে বহরমপুরের দিক থেকে, মানে বহরমপুর জেলা থেকে যে 36 জন অভিযুক্ত আদালতে আনার কথা ছিল, মানে 36 জন অভিযুক্ত যারা বেলডাঙ্গা মামলার সঙ্গে জড়িত তাদেরকে যে আদালতে আনার কথা ছিল, তাদেরকে আনতে পারেনি, কারণ পুলিশ নাকি পর্যাপ্ত ফোর্স দেয়নি। কি ইন্টেনশন ছিল, ভাগিয়ে দিতেন? কম ফোর্স নিয়ে যদি হাজির করা হতো সেই অভিযুক্তদেরকে, তাহলে ভাগিয়ে দেওয়া হতো। পর্যাপ্ত ফোর্স না দেওয়ার জন্য এনআইএ তদন্তকারীরা হাজির করতে পারেননি আদালতে 36 জন অভিযুক্তকে। শুধু তাই নয়, আদালতে আরো জানিয়েছেন যে পুলিশ পর্যাপ্ত ফোর্স তো দেয়নি, আদালতের নির্দেশ যেটা ছিল
যে মামলাটি হস্তান্তর করা এনআইএ কে, এনআইএ আধিকারিকদেরকে, তো পুলিশ তো সেই কেস ডায়েরি পর্যন্ত হস্তান্তর করেনি। শুধু তাই নয়, মুর্শিদাবাদ পুলিশ সুপারের ক্ষেত্রে বলা হয়েছে যে তিনি সম্পূর্ণরূপে তদন্তে অসহযোগিতা করছেন। কোন মামলায়? এটা তো বেলডাঙ্গা মামলা। যে মামলায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ছিল, যে মামলায় পুলিশের অসহযোগিতার অভিযোগ ছিল, সেই মামলাতে পুলিশ এখনো অসহযোগিতা করছে। তার মানে পুলিশ কি চায়? সরকার কি চায়? তাহলে এখান থেকে মেন্টাল মানে পুরোপুরি মাইন্ডসেট ক্লিয়ার হয়ে গেল, সরকারের ইন্টেনশন ক্লিয়ার হয়ে গেল যে আপনি দাঙ্গা লাগাতে চেয়েছিলেন, ভোট পলিটিক্স করার চেষ্টা করেছিলেন, ভোটে জেতার চেষ্টা করেছিলেন। আর এই আদালতে অর্থাৎ বৃহস্পতিবার কলকাতার নগর দায়রা আদালতে যে কথা এনআইএ আইনজীবী জানিয়েছেন তা আরো বেশি সত্যি কথা বলেছেন, এটা প্রমাণিত হয়। কারণ সুপ্রিম কোর্টে আজকে বিচারপতি জয়মাল্য বাগচি অর্ডার দিয়েছেন যে রাজ্যকে কোঅপারেট করতে হবে। তার মানে রাজ্য কোঅপারেট করছে না, পুলিশ অসহযোগিতা করছে, এটা প্রমাণিত। রাজ্য সরকার আপনি কি চান? রাজ্য সরকার আপনি কি চান? আপনি বাংলাদেশ আর ভারতের মধ্যে যে বর্ডার রয়েছে সেটাকে আপনি কমপ্লিট করতে দিচ্ছেন না। শুধু তাই নয়, চিংড়িঘাটা, আমি আপনাদের সামনে খবর তুলে ধরেছিলাম, চিংড়িঘাটা মেট্রো স্টেশনের কাজ নিয়ে এখনো কাজ শেষ হয়নি। রাজ্য সরকারের উদ্দেশ্য কি? রাজ্য সরকারের উদ্দেশ্য হচ্ছে ডিলে করানো। হাইকোর্ট থেকে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল রাজ্য সরকারকে, যে সমস্ত অজুহাত দিয়ে লাভ নেই, আপনি ইমিডিয়েটলি অ্যাকশন নিন। 15 ফেব্রুয়ারির মধ্যে আপনাকে ট্রাফিক ব্লক করতে হবে। তো সেই ডেডলাইন পর্যন্ত দেওয়ার পরেও এতদিনে, অর্থাৎ 1.5 মাস হয়ে গেল সেই ডেডলাইন দেওয়ার হাইকোর্টের, এতদিনে রাজ্য সরকারের মনে হলো যে রাজ্য সরকার মনে করছেন যে হাইকোর্টের অর্ডারটা সঠিক নয়, তাই স্পেশাল লিভ পিটিশন ফাইল করেছেন সুপ্রিম কোর্টে ডেডলাইন শেষ হবার 5 দিন আগে। তাহলে ইন্টেনশন কি? খামোখায় ঝুলে থাক। ডেডলাইন শেষ হবার 5 দিন আগে সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকার বলছেন যে এই হাইকোর্ট যে অর্ডার দিয়েছে এই বিষয় নিয়ে আপনাদের হস্তক্ষেপ করা উচিত। হাইকোর্টের অর্ডারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার দ্বারস্থ হয়েছেন। তো 30 লক্ষ 25 লক্ষ টাকা দিয়ে কপিল সিব্বলের মতো উকিলকে পুষে আপনারা এই করছেন। যে কপিল সিব্বল, কালকে আপনারা জানেন যে ইডির মামলা ছিল, যে মামলায় কপিল সিব্বল নাকি অসুস্থ থাকার কারণে তিনি নাকি মামলাটিতে দাঁড়াতে পারেননি। মমতা ব্যানার্জি ভার্সেস ইডির মামলা, ইডি ফাইল চুরি মামলার কথা বলছি। তো সেই কপিল সিব্বল তার আগের দিন হিয়ারিং করছেন, আর যেদিন মমতা ব্যানার্জি আর ইডির ফাইল চুরির মামলা সেদিন কপিল সিব্বল অসুস্থ। আর এই কথা আমাদেরকে হজম করতে হবে। চিংড়িঘাটা মেট্রো স্টেশনের যে কথা বলছি আমি আপনাদেরকে, এটা নিয়ে হাইকোর্টে চরম থেকে চরম ভর্ৎসনা করা হয় রাজ্য সরকারকে, যেটাকে নিয়ে একটি মিটিং পর্যন্ত করানো হয়েছিল। মিটিং এ উপস্থিত ছিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ, দায়িত্বপ্রাপ্ত সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড, রাজ্য সরকার খোদ এবং রাজ্য সরকারের পুলিশ। বৈঠক করানোর পরও রাজ্যকে ভর্ৎসনা করার পর হাইকোর্টকে ডেডলাইন বেঁধে দিতে হয় যে ভাই ট্রাফিক ব্লক না করলে মাত্র 23 কিলোমিটার ওয়ার্ক, যেটা নিউ গড়িয়া থেকে কলকাতা এয়ারপোর্টকে কানেক্ট করবে। আরে ভাই মানুষের সুবিধা হবে তো, মানুষের ভালো আপনি দেখবেন না? আপনি ট্রাফিক ব্লক করতে পারছেন না, আর কি কারণ দেখালেন? উৎসব রয়েছে। কিসের উৎসব ভাই? বাঙালিদের তো 12 মাসে 13 পার্বণ। তাহলে কাজ করোই না। এমনিতে তো 5 বছর আপনি কি করেছেন আপনিই জানেন, ঝগড়া করতেই থেকে গেছেন। তাই রাজ্য কেন্দ্র এই ঝামেলার মধ্যে মানুষ ভুক্তভোগী। অর্থাৎ চিংড়িঘাটা মেট্রো স্টেশনের কাজ যাতে কমপ্লিট না হয়, তাই এটাকে বলা হয় বদমাশি করা। এই বদমাশি করে ডেডলাইন শেষ হওয়ার আগে মমতা ব্যানার্জি চলে গেলেন সুপ্রিম কোর্টে, যে রাজ্য সরকার চায় হাইকোর্টের রায়কে বিবেচনা করে দেখা হোক সুপ্রিম কোর্টে। কেন? তাহলে আপনার 1.5 মাস আপনার মনে পড়েনি? ডেডলাইন শেষ হওয়ার আগে মনে পড়লো? ডেডলাইন শেষ হওয়ার আগে মনে পড়লো? আপনি এবার বেকার ভাতা অ্যানাউন্স করে দিচ্ছেন। আমি কোনটা কোনটা আপনাদেরকে বলবো, আপনারা জেনে অবাক হয়ে যাবেন যে বেকার ভাতার সংজ্ঞা কি রাজ্য সরকার জানে না। কাকে বেকার ভাতার ক্রাইটেরিয়াতে ফেলা হবে রাজ্য সরকার জানে না। কারা বেকার ভাতা পাবে রাজ্য সরকার জানে না। কজন বেকার লোক রয়েছে রাজ্য সরকার জানে না। তাহলে রাজ্য সরকার কি জানে? রাজ্য সরকার ট্রেড মিলে হাঁটতে হাঁটতে রাজ্যের বাজেট ফিক্সড করে দেয়। রাজ্য সরকারের প্রতি ভরসা নেই তো। বাজেটে বলা হয় আগস্ট মাস থেকে বেকার ভাতা নাকি দেওয়া হবে, মমতা ব্যানার্জি তড়িঘড়ি বলেন না না এপ্রিল মাস থেকেই দেওয়া হবে। কারণ ভরসা নেই। বেকাররাও ভাবছে যে দেবে কোথায় থেকে, বেকাররাও ভাবছে দেবে কোথায় থেকে। ভোটে জেতার জন্য মমতা ব্যানার্জি ইমিডিয়েটলি এপ্রিল মাস করে দিলেন, যে এপ্রিল মাস থেকে নাকি বেকার ভাতা দেওয়া হবে। আর আমার চোখ তো কপালে তখন উঠে গেল যখন আমি জানতে পারলাম যে বেকার ভাতা প্রকল্প নাকি বাস্তবায়ন করবে যুব কল্যাণ দপ্তর। সেই যুব কল্যাণ দপ্তর বাস্তবায়ন করবে তো তার মন্ত্রীকে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি হচ্ছেন এই ডিপার্টমেন্টেরও মন্ত্রী, মানে সবটাই নিজে নিয়ে বসে রয়েছেন।
এবার এটাকে বাস্তবায়ন করার জন্য যখন মমতা ব্যানার্জি নিজের ক্যাডারকে স্ট্রং করার জন্য শিবিরের কথা বলছেন একটা শিবির তৈরি হবে 15 থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত, ওখানে গিয়ে অ্যাপিল করতে হবে, তার মানে বুঝতে পারছেন তো কাদেরকে দেওয়া হবে বেকার ভাতা, সবই আপনারা বুঝতে পারছেন। আর শুধু তাই নয়, আমি অবাক হয়ে গেলাম, এখানে দিদি ক্রাইটেরিয়া সেট করছেন যে ন্যূনতম মাধ্যমিক পাসের পর থেকেই নাকি দিতে লাগবেন, বয়স 21 থেকে 40-এর মধ্যে দেবেন, যারা স্কলারশিপ পায় তাদেরকেও দেবেন, যারা লক্ষ্মী ভান্ডার পায় তাদেরকেও দেবেন। আপনার কথাতেই তো ভাওতাবাজি আছে, আপনি দেবেন কোথা থেকে এত লোককে? আপনি কাকে কি বোঝাচ্ছেন? মাকে মাসির গল্প। তার থেকেও বড় কথা হচ্ছে শ্রম দপ্তর, যার মিলি ভগতেই বেকার ভাতা দেওয়া হবে, সেই দপ্তরের মন্ত্রী মলয় ঘটককে যখন জিজ্ঞেস করা হয়েছে যে তাহলে যারা সরকারি চাকরি করে না অথচ বেসরকারি চাকরি করে তারাও তাহলে বেকার ভাতা পাবে, সরকারি চাকরি তো করে না, বলছে তাই হয় নাকি? তাই পায় তো, বলছে তাহলে কারা পাবে? তো বলছেন নিশ্চয়ই কোনো ক্রাইটেরিয়া থাকবে। তো যখন একজন মন্ত্রী বলছেন নিশ্চয়ই কোনো ক্রাইটেরিয়া থাকবে, মানে আপনি জানেনই না কি ক্রাইটেরিয়া আছে, আর অ্যানাউন্স করে দিলেন বেকার ভাতা, যে বেকার ভাতা নাকি সরকার দেবে। আর তার থেকেও হাস্যকর বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে সামনে এসে বলেছিলেন যে 4 দপ্তরের সঙ্গে আলোচনা করেছি, তার মধ্যে শ্রম দপ্তরও ছিল। তো আপনার শ্রম দপ্তরের মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন নাকি কার সাথে করেছেন আমি তো বুঝতে পারছি না। 4টে দপ্তর মানে কার সাথে? মলয় ঘটক তো জানেনই না। তিনি বলছেন কি ক্রাইটেরিয়া আমরা জানতে পারবো, তাহলে আলোচনাটা আপনি কার সাথে করেছেন? মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, পিকে আর পিকের অ্যাসিস্ট্যান্ট, মানে এটা কি? এইভাবে সরকার চলছে। বেলডাঙ্গা মামলায় এত ভয়ঙ্কর দাঙ্গা লাগানোর প্ল্যানিং যেটা ছিল সেটাকে নিয়ে যখন এনআইএ তদন্ত হাতে নিয়েছে আর ইউএপিএ মামলায় রুজু হয়েছে, মানে মারাত্মক মামলা, জীবন ধ্বংস, সেই অপরাধীদের জীবন ধ্বংস, তারা কোনোদিন আর দেশের বিরুদ্ধে যাবে না, আরে জামিনই তো পাবে না, দেশ বিরুদ্ধে পড়ে যাবে, ফ্যামিলির হয়রানি এক্সট্রা, আর কি সে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। অর্থাৎ কেন্দ্র সরকার কড়া অ্যাকশন নিয়েছে, তখন রাজ্য পৌঁছে গেছেন, মানে যারা গাড়ি ভেঙেছে, সাংবাদিককে মেরেছে, লুটপাট করেছে, তাদের সাপোর্টে রাজ্য সরকার পৌঁছে গেছেন সুপ্রিম কোর্টে আর বলছেন যে এনআইএ তদন্তে স্থগিতাদেশ দেওয়া হোক। মানে মামার বাড়ির আবদার পেয়েছেন আপনি। হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে নিয়ে তো মুখ থেকে আওয়াজ বেরোয় না, মার্ডার তো হয়ে গেছিল, আপনি মামার বাড়ির আবদার পেয়েছেন? কিভাবে রাজ্য চালাচ্ছেন এইভাবে? কাদের হাতে আপনারা রাজ্যকে তুলে দিয়েছেন আমি এখনো বুঝে উঠতে পারছি না, আমি অবাক হয়ে এই সমস্ত খবর পেলে। বাকি পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি এখানে এন্ড করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।